কলিয়ারি থেকে আর এক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লাকুটির ডাক্তার, ভারী ঝকমারি কাজ। খাদের কুলি কামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলেরই জীবন মরণ যেন আমার হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাক্তারকে। কোথাও কোনো ধুলি ধাওয়া, হয়তো রোগী মরছে, ডাক্তারকে। খাদের নিচে কুলি মরেছে, সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে সে দুঃখ করে লাভ নেই। মাথাটি মন্দ নয়, টালি দেয়া খানচারে খড়, সুমুখে দাওয়া, উঁচু ছোট একটুখানি রকের নিচেই উঠোনে রান্নার জায়গা। চারিদিক ফাঁকা। ভাবলাম ভালোই হলো, আগে যে কলিয়ারিতে ছিলাম প্রকাণ্ড কলিয়ারি, ছোটখাটো একটা শহর বললেই হয়। চারিদিকে ধোঁয়া আর বস্তি, দম যেন আটকে আসতো। এখানে তাহলে একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজার বাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা জমিয়ে রাখা ভালো। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো ভুঁড়িওয়ালা বেঁটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। গোঁপগুলি নিচের দিকে বেঁকে আছে। মুখের পানে একদৃষ্টে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনিই নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে ওদিক দিয়েই যাই, আপনার সঙ্গে গল্পও করা হবে। বলেই তিনি নিজের পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্য তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে মাইল খানেকের মধ্যে একটা গ্রামে। সন্ধ্যের আগেই রোজ তাকে বাড়ি পৌঁছাতে হয়। কোনো কথাই তাকে আমি জিজ্ঞেস করিনি, তবু তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, দেখুন এখানকার নিয়মই হচ্ছে তাই, আপনিও যেন সন্ধ্যের পর আর মাথা থেকে বেরোবেন না। নতুন মানুষ জানেন না তো, তাই সাবধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তার সেই কালো গোঁপের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটুখানি হাসলেন। বললেন, জিজ্ঞেস করার কিছুই নেই, বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূত বিশ্বাস করেন? বললাম, না। এই মরেছে চারিদিকে ভূত মশাই, কলিয়ারিটা ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধে হলে তল্লাটে আর জনমানুষই দেখতে পাবেন না। কাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে, রাতের কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাতে একদিন দেখবেন কি ভীষণ ব্যাপার। ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, খাট চলছে, ঘন্টা বাজছে, টাম লাইনের ঘরঘর ঘরঘর করে কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন। কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ, কেউ কোথাও নেই। সন্ধ্যায় হয়তো দেখলেন ডিপোয় কয়লার একটা গুঁড়ো পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগান কালো গাদা হয়ে গেছে। বললাম, তাহলে তো ভালোই বলতে হবে, ভূতগুলো খুব উপকারী বলুন। ভদ্রলোক আবার তেমনি দাঁত বের করে একবার হাসলেন। বললেন, তা বললে হবে কি, খুন জখম যে লেগেই আছে। এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন না হচ্ছে। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচেই হতো। গত 2 বছর ধরে ভূতগুলো দেখছি উপরে উঠে এসেছে। এই ধরুন আমার অফিসের খাতাপত্র, আজ ঠিক যেমনটি রেখে চাবি বন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখবো সেই ওলট পালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তজনজ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছু করে না, এই যা আজকাল আমাদের গা সয়া হয়ে গেছে। হেসে জিজ্ঞেস করলাম, তাই বুঝি? বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়ই একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে। থাক, আজ আমার দেরি হয়ে যাচ্ছে, আর একদিন বলবো। এখন চলি, নমস্কার। বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরেকটি নমস্কার করে ডান দিকে রাস্তা ভাঙলেন।
ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা সব শুনছি আপনার কলিহারিতে, এ কি সত্যি? ম্যানেজার বাবু হাসলেন, বললেন, শুনেছেন এরই মধ্যে? বললাম, শুনেছি, কিন্তু ভূত আবার কি? আমার তো বিশ্বাস হয় না কোনোদিন। ঘাড় নেড়ে ম্যানেজার বাবু বললেন, কিছু নয়, তবে খাদের অবস্থা বড় খারাপ, চালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে লোকজন প্রায় মারা যায়। কিছুদিন আগে কেন, অনেক দিন আগে, আমি তখন এখানে ছিলাম না, সিপারা নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে এসে পড়ে খাদের মুখে। চাণকের পথে হুড়ুর করে জল ঢুকতে থাকে, তার রুখবে কে? দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে, লোকগুলোকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুদিন ধরে ক্রমাগত জল ঢুকছে। 3 দিনের দিন বান যখন কমলো, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের ভেতর মুড়ে পড়ে রয়েছে। ব্যাস, সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলি লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত সেখানে আছেই। এই বলে তিনি খুব জোরে ও করে হেসে উঠলেন। আমিও হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, আহা, অতগুলো মানুষ কোন দিক থেকে কোনো সাহায্য না পেয়ে ও নিতান্ত অসহায়ের মতো হাহাকার করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো বাপ মা আছে খাদের উপর খুলি ধাওয়ায়, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী পুত্র। আহা! চুপ করে ভাবতে গিয়ে মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল। সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সামনে দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধে হলো। ম্যানেজার বাবুর চাকর আমাদের কাছে লণ্ঠন দিয়ে গেল। উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন, একটু চা খেয়ে যান। চা খেয়ে তার কাছ থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজার বাবু বললেন, আলো নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক। ভাবলাম তিনি ভেবেছেন হয়তো ভূতের ভয়ে রাস্তায় যদি আমার আবার কিছু বিপদ আপদ হয়। হেসে বললাম, না, কিছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে বাইরে যখন পথে এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে, কোথাও জনমানবের সারা শব্দ নেই। মাথার উপরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে এগিয়ে চললাম। বাসাটা আমার নেহাত কাছে নয়, পথের পাশে 2-3টে কুলি ধাওড়া পেরিয়ে গিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ছোট্ট একটি পথ। তারই কিছু দূরে এগিয়ে গিয়ে বাঁ হাতি একটা পুরো বাড়ির মতো ভাঙা বাড়ি। সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলে আমার বাসার দরজায় পৌঁছবো। কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভিতর সরু একপালি পায়ে চলা পথের উপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কুলি ধাওড়া সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে, তার চিৎকার তখনও থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার উপর খড়মড় শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যি আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি, তার আগেই লোকটা আমার আর একটুখানি কাছে সরে এসে বলল, ডাক্তারবাবু, তুই একবার আমার সঙ্গে চল। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? সে বলল, ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার, তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে, তুই আয়। কি হয়েছে তোর ছেলে? বললে, তা জানি না বাবু, তুই দেখবি চল, আবার তোকে আমি ঘরের কাছে দাঁড়াই দিয়ে যাব। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা এক্ষুনি হয়তো কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না, বললাম, চলো। বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলতে লাগলো।
জিজ্ঞাসা করলাম, তোর নাম কি? বললে, আমার নাম টুইলা মাঝি। বললাম, কত দূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছেই কয়েকটা খুঁড়ো ঘর দেখিয়ে দিয়ে বললে, ওইখানে। চুপ করে পথ আর কত চলি তার সঙ্গে কথা বলতে আরম্ভ করলাম। খাদে বুঝি তুই কয়লা কাটিস? হুঁ বাবু। কটি ছেলে তোর? ওই একটি। ছেলেটি কত বড়? তা অনেক বড় বটে, তবু ক বছরের? কে জানে, তা অত সব জানি না। এমনই সব নানান কথা কইতে কইতে পথ আমরা চলেছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলোকে সে আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যায় মনে হয় সেগুলো আহারও দূরে। বললাম, এ কি রে তুইলা, কাছে বলেছিলিস যে? তুইলা বলে, হুঁ বাবু, কাছে লয় তো কি, কিন্তু পথ যেন ফুরোয় না। ছেলেটার তো কি হয়েছিল প্রথমে? তুইলা চুপ করে রইল। প্রথমে হয়েছিল কি? আরে, টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিলে, বলে, খাদে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবুর সেই বানের কথাটা মনে পড়ল। বললাম, কখন রে? সে তো অনেক দিন। টুইলা বললে, অনেক দিন বটে। বললাম, তারপর আমরা তখন অনেক লোক ছিলাম খাদের ভিতরে, কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে কেউ তো বাঁচেনি শুনেছিলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলা জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো। বললাম, হ্যাঁ রে টুইলা, শুনছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধকারে ভাবলাম কালো মানুষ হয়তো খানিকটা এগিয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি না। ডাকলাম, টুইলা, এ টুইলা, কোথায় রে? এদিক ওদিক আগে পাছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিকচিহ্ন অন্ধকার আর ছেঁচে পোকার ডাক। মাথার ভিতরটা ঝনঝন করে উঠল। সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। পিছন ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ যে চলেছি কিছুই আমার মনে নেই। রাত্রির অন্ধকার কেটে গিয়ে চারিদিকে যখন ফর্সা হচ্ছে দেখি তখনও আমি পথ চলছি। শরীরে তখন আমার শক্তি নেই, পায়ে জোর নেই, নিতান্ত কেমন যেন মনির বলেই বেঁচে আছি এমনই আমার মনে হতে লাগলো। দূরে কতগুলো লোক আসছে দেখে সেইখানে সেই পথের ধারে আমি বসে পড়লাম, কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না। এরাও ভূত নয় তো? প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝুড়ি গাঁইতি কাঁধে নিয়ে কুটিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, ডোমরানা কোন দিকে? একজন বললে, সে হেতা কোথায় বাবু, ওই যে চিমনি দেখছিস ওইখানে। সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে, ছেলে, এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত্রি ঘুমোয়নি। অপরিচিত জায়গা কাকেই বা কি বলবে? ভগবানের উপর নির্ভর করে সবাই তখন কি করে পথের পানে চেয়ে আছে বলা বাহুল্য। গাছে ওরা ভয় পায় ভেবে কাউকে কিছু বলেনি। বললাম, মরণাপন্ন একটি রোগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে। বলেই সেখান থেকে আমায় বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার এক দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম, যা আমার পক্ষে অসম্ভব। ম্যানেজার বাবুকে দয়া করে এখানে একবার আসতে বলো। আলো হাতে 2জন চাপরাশি সঙ্গে নিয়ে ম্যানেজার বাবু নিজেই এলেন। হাসতে হাসতে বললেন, ভূতের ভয় বুঝি? সেদিনে সেই টুইলার কথা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি।
বললাম, না তা নয়, খাদের নিচে রাত্রে তো এখানে কাজ কেউ করে না, তবে মরল কেমন করে? ম্যানেজার বললেন, কিছু কয়লার দরকার ছিল, তাই ডবল হাজিরি দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। পুলিশে খবর পাঠিয়েছি, তার আগে চলুন একবার দেখে আসতে হবে। অনেকগুলো লোকজন সঙ্গে নিয়ে ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম। কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঁথির মুখে। সেইখানেই কয়লার চাবড়া মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর মৃতদেহ তার সেখানে ফেলে রেখে লোকজন উপরে উঠে এসেছিল। ফিরে দেখা গেল মৃতদেহ সেখানেই নেই। মাল কাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা গুফার মাঝখানে। সেখানে যাওয়ার কোনো সম্ভাবনাই তার নেই। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঁথির কাছে রেখে দিয়ে আমরা তো উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত আমাদের তো উপরে তোলবার উপায় নেই, অথচ প্রচুর পুরস্কারের লোভেও কে সেখানে মরা আগলে থাকতে রাজি হলো না। ম্যানেজার বাবু আমায় বাসায় পৌঁছে দিয়ে গেলেন। বললেন, পুলিশ এলে আমাদের খাদে নামতে হবে। রাত্রি তখন কত ঠিক মনে নেই, পুলিশ এসেছে। আবার আমরা খাদের নিচে নেমে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতে চাইল না। ম্যানেজার বাবু হেসে বললেন, পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, আর ভাবনা কি, ভূতকে তো পুলিশেরও ভয় আছে। ম্লান হাসি এসে নেমে তো গেলাম, যা থাকে কপালে। একে রাত্রির অন্ধকার, তা আবার কালো কয়লাসি পাতালপুরি, চারিদিক কালো। তবে আমাদের সঙ্গে আলোও ছিল প্রচুর, প্রত্যেকের হাতেই একটি সেফটি ল্যাম্প। পুলিশের ইন্সপেক্টরের হাতে টর্চ। আগে আগে যাচ্ছে মাল কাটার সর্দার। কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই। খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার উপর জমাট বেঁধে রয়েছে দেখলাম। এ ওর মুখে চাওয়াচাওয়ি করে দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, চারিদিক নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথাও বা খুটখুট করে ছোট ছোট কয়লার টুকরো খসে পড়ছে, কোথাও বা টুপ টুপ করে জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায়? ইন্সপেক্টর বললেন, আসুন ওদিক এদিক খোঁজ করে দেখি। মৃতদেহ পাবো বলে আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তার না হওয়ারই কথা, কিন্তু আমরা না বিশ্বাস করে যাই কোথায়? এর আগের বারেও তো এমনই হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বেশ সাহসী লোক। টর্চের আলো ফেলতে ফেলতেই তিনি সবার আগে চললেন। সবার পেছনে যেতে আমার ভয় করছিল। কোনো রকমে পাশ কাটিয়ে কৌশল করে কেউ জানতে না দিয়ে ফস করে আমি একসময় মাঝে গিয়ে ঢুকলাম। খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে চলেছি। হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন চেঁচিয়ে ওঠে, এই যেন ঠিক তেমনই এক গোয়ানির শব্দ। একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো সবাই চমকে উঠে শিউরে খানিকটা পিছু হটতে গিয়ে এ ওর গায়ে লাগালাম ধাক্কা। ভয়ে তো আমি ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি। সর্বাঙ্গ শিরশির করে আমার পায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচবার আর কোনো আশা নেই। ইন্সপেক্টর বাবু তো অত সাহসী লোক, টর্চের আলো ফেলে যেমনই নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকের উপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বাপ বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজারের গায়ে। ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনি করে সবাই মিলে আমরা হুটোপুটি করছি। এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতে টর্চ গেল নিবে। অনেক টেপাটেপি করে কিছুতে জ্বালানো গেল না। তারপরে একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা তখন একেবারে ছেড়ে দিলাম। ঘাট হয়ে আমরা দাঁড়িয়ে পরামর্শ করলাম
যেমন করে হোক দেশলাই জেলে সুরঙ্গে দেওয়ার ধরুন আমরা ফিরে যাই। এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাই ভালো। সর্দার বললে, চলো আমি পথ চিনি, দে একটা জ্বালা কাঠির বাস্ক দে আমার হাতে। আমার পকেটে দেশলাই ছিল, কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দার যেই একটা কাঠি খেলেছে, তারই সেই সামান্য আলোকে দেখলাম কিম্ভূত কেমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সম্মুখে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুড়ঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথা? ছেলেকে আমার বাঁচা, এগুতে তো বাঁধে যাবি। ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা বের করে তিনি ধাঁ করে গুলি চালালেন এক গুলি। ভীষণ আওয়াজে কানে আমাদের তালা লেগে গেল। কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টরের চিৎকার করে উঠলেন, গেলাম গেলাম, ওরে বাবা রে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে আমায়। ভূতে মানুষে মারামারি। ইন্সপেক্টরের গোয়ানির আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে তাকে আমাদের কাছ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ঝটপট ঝটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি আর চালা দেখি কেমন মরদ। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস পানে ডুবাই, জলের ভিতর ঠিক ইঁদুর মারা করে ছেলেটা ছিল, আবার তাকেও মেরে দিবি? বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন, দোহাই বাবা, আমায় ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই। আচ্ছা তোকে না হয় ছেড়ে দিলাম, কই ডাক্তার তো কই? বলে হাত বাড়িয়ে টপ করে আমার ঘাড় ধরে বললে, আয় আয় দেখি যদি তুই বাঁচাতে পারিস। আমার তখন দম আটকে এসেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গো গো করছি। তারপর কেমন করে যে বাড়ি এসে পৌঁছেছি কিছুই জানি নে। চাকরি ছেড়ে দেবো বলে দরখাস্ত তো আগেই করেছি। জবাব এলো কিনা জানবার জন্য বেলা বেলি গেলাম সেদিন ম্যানেজারের সঙ্গে দেখা করতে। গিয়ে শুনি অদ্ভুত ব্যাপার, কাল রাত্রি থেকে ম্যানেজারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাদের নিচেও না, ছাদের উপরেও না। সর্বনাশ! সর্বাঙ্গ আমার শিরে উঠল। তাহলে তিনি গেলেন কোথায়? ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি তো আপনাদেরকে গল্প শোনালাম, আপনাদের তো একটা কাজ বাকি রয়েছে। প্লিজ আপনারা একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। আশা করি আপনাদের এই সহযোগিতা আমি পাবো।